ভজুয়া ভয়ার্ত চোখে নদীর ধারে একটা টিলা দেখিয়ে বলল, বোতের চেয়ে সাংঘাতিক একজন ওখানে থাকে খোকাবাবু। চুড়েল কাকে বলে জানেন? চুড়েল? সে আবার কি? শাকচুনি না কি যেন বলে আপনাদের বাংলা মুলুকে। কালো কুচকুচে গায়ের রং, মুখটা পেঁচার মতো, লম্বা শরীর, চোখ দুটোর পাতা নেই, তাই পলক পড়ে না। মেয়েদের মতো সাদা কাপড় পরে থাকে। আর খোকাবাবু, তার পা দুটো পিঠের দিকে, মানে উল্টো দিকে ঘোরানো। উল্টো পায়ে হেঁটে ধীর তাকিয়ে সে আপনার দিকে এগিয়ে আসবে। আপনাকে সে মন্তর দিয়ে আটকে ফেললে আপনি নড়তেও পারবেন না। তারপর এমন একটা বিচ্ছিরি চেঁচানি চেঁচিয়ে বলবে, তা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকাবাবু। তাই বলছি, এবার চলে আসুন। ভজুয়া তার খোকাবাবুকে কার থেকে সাবধান করছে শুনবেন না? কুসুমকলির ব্যাক স্টেজে আজ শুনছেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ভুতুড়ে গল্প, স্টেশনের নাম ঘুমঘুমি। ভুল করে অন্য কোথাও নেমে পড়েছি নাকি? ট্রেন চলে গেলে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চারিদিক দেখতে থাকলাম। মানুষ নেই, জন নেই, গাছ নেই, পালা নেই। এই কেমন জায়গা? না, ভুল হয়নি। ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুমঘুমি। দেখে স্বস্তি পেলাম। তারপর চোখে পড়ল রেলের পোশাক পরা একটা লোক স্টেশনের উঁচু খোলামেলা বারান্দায় দাঁড়িয়ে আছেন। কোনো যাত্রী নামেনি আমি ছাড়া। টিকিট নেওয়ার জন্য কেউ নেই মনে হলো। স্টেশনের পিছনে কোয়ার্টারটাও চোখে পড়ল। তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে আস্তে হেঁটে স্টেশন ঘরের দিকে এগিয়ে গেলাম। বলা বাহুল্য, খুব হতাশ হয়ে গেছি। এমন একটা অখাদ্য নির্জন স্টেশনে অরুণ মামা থাকেন ভাবতেই পারিনি। চারিদিকে ধুধু রুক্ষ মাঠ, কদাচিৎ দূরে একটা গাছ, সেও একেবারে ন্যাড়া। আর এদিকে ওদিকে ছোটখাটো পাহাড় বা টিলা। রেল লাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে মিশে গেছে। কেমন একটা শূন্যতা খাঁ খাঁ করছে চারপাশে। রেলের পোশাক পরা লোকটি আমার দিকে তাকিয়েছিলেন। মুখে গোঁফদাড়ি দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণ মামাকে। বললাম, আচ্ছা, স্টেশন মাস্টার অরুণ রায় কি আছেন, না বদলি হয়ে গেছেন? এই কথা জিজ্ঞেস করার কারণ, অরুণ মামা আমাকে আসতে লিখেছিলেন সেই পুজোর পর, আর এখন বৈশাখ মাস। তারপর এতদিন আর কোনো চিঠি লেখালেখি নেই। তা আমার কথা শুনে ভদ্রলোক ভুরু কুঁচকে বললেন, বদলি হবেন মানে? তিনি বহাল তবিয়তেই আছেন। তুমি কোত্থেকে আসছো? কলকাতা থেকে। অরুণবাবু আমার মামা হন। অমনি ভদ্রলোক লাফিয়ে উঠে হাসতে হাসতে বললেন, শুকো তুই? ওরে, তুই এত বড়টি হয়েছিস রে! তোকে যে আর চেনাই যাচ্ছে না রে। আর আমিও দাড়ি গোফের আড়ালে অনেকদিন আগে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি তক্ষুনি। বললাম, ও মামা, আপনাকেও যে চেনা যাচ্ছে না। দাড়ি গোফ রেখে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছেন যে। অরুণ বাবু আমাকে জাপটে ধরে এগিয়ে গেলেন। স্টেশন ঘরের দরজায় পয়েন্টসম্যানকে ডেকে বললেন, ভজুয়া, একে এসেছে দেখেছিস? আমার ভাগ্নে সুকুমার। ভজুয়া আমাকে সেলাম দিয়ে হাসলো। অরুণ বাবা বললেন, বাবা ভজুয়া, আমি একে কোয়ার্টারে নিয়ে যাই, তুই থাকিস। সত্যি 6টার ডাউন আসার সময় হয়ে গেল, সিগন্যাল দিয়ে রাখ। ওকে আরো কিছু নির্দেশ দিয়ে অরুণ মামা আমাকে নিয়ে চলতে থাকলেন। গেট পেরিয়ে একটা চটান মতো জায়গায় কুয়ো আছে দেখলাম। কুয়োর কাছে একটি দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল। ঘোমটা টানলো আমাদের দেখে। অরুণ মামা বললেন, লক্ষ্মী বউ, বল তো একে? বলতে পারলি নে তো? আমার ভাগ্নে রে, ভাগ্নে, কলকাতা থেকে আসছে। তুই জল তুলে একবারটি আসবি, বুঝলি? একটা মোটে কোয়ার্টার। তার দরজার তালা খুলতে খুলতে অরুণ মামা বললেন, আমার বন্ধু বল, দেখাশোনার লোক বল, এই ভজুয়া আর তার বউ লক্ষ্মী।
একজন খালাসি ছিল ছাটুয়া নামে। সে বেটা অনেক চেষ্টা করে বদলি নিয়েছে, আর নতুন লোক আজ অব্দি এলো না। কেউ এই ঘুমঘুমি স্টেশনে আসতে চায় না, বুঝলি? বললাম, কেন মামা? অরুণ মামা ঘরে ঢুকে বললেন, কেন তা বুঝতে পারছিস নে সুকু? এই পাণ্ডব পরিচিত নির্জন জায়গায় কি কেউ থাকতে চায়? কিছুক্ষণের মধ্যেই মানুষ এখানে হাঁফিয়ে উঠবে। আপনি আছেন যে, তাছাড়া এই ভজুয়া আর তার বউও তো আছে। অরুণ মামা আমার প্রশ্ন শুনে একটু হেসে বললেন, এর কোনো স্পষ্ট জবাব দেওয়া সত্যি কঠিন সুকু। শুধু এইটুকু বলতে পারি, নির্জন জায়গায় থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে। যেমন আমি। প্রথমে কিছুদিন ভালো লেগেছিল, তারপর খারাপ লাগতে শুরু করলো। তখন পড়াশোনায় মন দিলাম। রাজ্যের বইপত্তর কিনে আনি জংশন শহর থেকে, আর পড়ি। তারপর শুয়ে গেল সব। এখন বরং এই জায়গা থেকে চলে যেতে হলে খুব কষ্ট পাবো। যাকগে, তুই 48 ঘন্টার জার্নিতে ক্লান্ত। বারান্দায় বালতিতে জল আছে, হাত মুখ ধুয়ে নে, আমি চা জল খাবারের জোগাড় করি। অরুণ বাবা চোখ নাচিয়ে ফের বললেন, বুঝতেই তো পারছিস, সপাক খাই। কিন্তু আমার রান্নার স্বাদ পেলে আর কলকাতায় ফিরতে ইচ্ছেই করবে না তোর। আজ রাতে কি রান্না করব জানিস? পাঁঠার মাংস। অবাক হয়ে বললাম, পাঁঠার মাংস এখানে কোথায় পেলেন মামা? মাইল 5 দূরে চণ্ডিকা দেবীর মন্দির আছে, কাল তোকে নিয়ে যাব সেখানে। মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার খুব খাতির আছে, বলি পড়লেই প্রসাদী মাংস পাঠিয়ে দেন। বলে অরুণ মামা কেরোসিন কুকার ধরাতে ব্যস্ত হলেন। আমি ভেতরের বারান্দায় গিয়ে বালতি ঠান্ডা জলে হাত মুখ পা রগড়ে ধুলাম। ক্লান্তি দূর হয়ে গেল। উঠোনের কোনায় পাঁচিল ঘেঁষে একটা প্রকাণ্ড জবা গাছে বড় বড় ফুল ফুটেছে। এই রুক্ষ নীরদ শ্রীহীন তেপান্তরে ওই ফুলগুলো দেখে কি যে ভালো লাগলো। ফুলগুলো যে সত্যিকার ফুল বিশ্বাস করাই কঠিন। চোখ জুড়িয়ে যাচ্ছে তো বটেই, এমন গোলাপি পাপড়ি এবং হলুদ পরাগের জবা এর আগে কোথাও দেখিনি। তার চেয়ে আশ্চর্য ব্যাপার, জবা ফুলে গোলাপের মতো মিঠে আঁজালো গন্ধ কেন? গাছে গিয়ে ঘুরছিলাম পাশে কোথাও গোলাপ গাছ আছে নাকি, কিন্তু না, আর কোনো ফুল গাছ নেই। কিন্তু ওই একটাই জবা গাছ, প্রকাণ্ড ঝাড়। তাজ্জব হয়ে ভাবছি, একটা নতুন ব্যাপার দেখলাম তাহলে। জবা ফুলে গোলাপের গন্ধ। ঠিক সেই সময় পাঁচিলের উপর একটা বছর 10-12 বয়সের মেয়ের মাথা দেখা গেল। আমি একটু চমকে উঠেছিলাম। তারপর মেয়েটি পাঁচিলের উপর উঠে পা ঝুলিয়ে বসল। তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমির মাঠে, ফিকে গোলাপি আলোটাও মুছে গেছে। মেয়েটি হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল। তার কোকড়ানো চুলগুলো ঈষৎ লালচে, চোখের তারা নীল, মিম সাহেবদের মতো। গায়ের রং ধপধপে ফর্সা। বললাম, কোথায় থাকো খুকুমণি? খুকুমণিটি হেসে বাইরের দিকে আঙুল তুলে দেখালো। কিন্তু বাইরে তো কোনো বাড়ি দেখিনি কোথাও। হ্যাঁ, একটা ছোট্ট ঘর আছে বটে, সেখানে সম্ভবত ওই ভজুয়ারা থাকে। তাহলে ভজুয়ারই মেয়ে। মেয়েটি হাত বাড়িয়ে এবার ফিসফিস করে বলল, একটা ফুল দাও না। যেই ফুল ভাঙতে হাত বাড়িয়েছি, পিছনে অরুণ মামা বলে উঠলেন, ও কি করছিস সুকু? ফুল করছিস নাকি? কখন ওই কাজটি করবি নে বাবা। ওই ফুলগুলো মানসিক করা, প্রতিদিন সেই চণ্ডিকার মন্দিরের লোক এসে নিয়ে যায়। অপ্রস্তুত হেসে বললাম, মামা, ওই মেয়েটা ফুল চাইছিল কিনা তাই। অরুণ মামা আমার কাছে দৌড়ে এসে বললেন, মেয়েটা? কোন মেয়েটা? ওই যে, বলে আমি পাঁচিলের দিকে মুখ তুলে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তাহলে নির্ঘাত বেচারে লাফ দিয়ে নেমে পালিয়েছে অরুণ মামার ভয়ে। অরুণ মামা পাঁচিলের দিকে তাকিয়ে ভুরু কুচকে শুধু বললেন, হুঁ। তারপর আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন। ঘরে গিয়ে চাপা গলায় বললেন, একটা কথা বলি শোন সুকু, ঘুমঘুমি বড় অদ্ভুত জায়গা। এখানে অনেক কিছু দেখবি, কিন্তু সাবধান, মাথা ঠিক রাখবি। অবাক হয়ে বললাম,
অনেক কিছু দেখবো মানে? অরুণ মামা গম্ভীর মুখে বললেন, ওই মেয়েটাকে ছিল জানিস? আগেকার অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টারের ছোট্ট মেয়ে মঞ্জু। বছর 10 আগে মঞ্জু ট্রেনে কাটা পড়েছিল। আনমনে লাইনের উপর খেলা করছিল, ট্রেনের হুইসেল শুনতে পায়নি। শিউরে উঠেছি সঙ্গে সঙ্গে। তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম? অসম্ভব, আমি প্রত্যক্ষ দেখলাম। নিশ্চয় মামা আমার সঙ্গে তামাশা করছেন। মনের তলায় ভয় এসে চুপি চুপি দাঁড়িয়েছে বটে, কিন্তু মুখের ভাবে সাহস রেখে হেসে বললাম, ভূতটুতে আমার বিশ্বাস নেই মামা। অরুণ মামা হাসলেন না একটু, আরো গম্ভীর হয়ে বললেন, তুমি এখন সমস্ত ছেলেটি হয়ে উঠেছ। ভূত প্রেতে বিশ্বাস না থাকারই কথা। বিশেষ করে কলকাতায় থাকো তুমি, সেখানে আলোর দেশ। কিন্তু বাবা সুকু, এ হলো অন্ধকারের দেশ। শহর তো দূরের কথা, গ্রাম বলতে ধারে কাছে কিছু নেই। সবচেয়ে কাছের গ্রামটির দূরত্ব 7 মাইল। অবশ্য দেবী চণ্ডিকার মন্দির আছে মাইল 5 দূরে, কিন্তু সেখানে থাকেন শুধু পূজারী আর তার একজন লোক। তাই বলছি, এই ঘুমঘুমি স্টেশনে অনেক বিচিত্র ব্যাপার তুমি দেখতে পাবে। অরুণ মামাকে অবিশ্বাস করাও তো যায় না। আমার মায়ের দুঃসম্পর্কের দাদা এই ভদ্রলোককে অবশ্য খুব কমই দেখেছি আমাদের বাসায়। 2 বছর অন্তর একবার করে দেখা দিয়ে এসেছেন মাত্র, তারপর আর পাত্তা নেই। গত 2 বছর এমনই বেমালুম নিপত্তা থাকার পর পুজোর ঠিক আগে একটা চিঠি পেয়েছিলাম। ঠিকানা দিয়ে আসতে লিখেছিলেন, আসার সময় পাইনি। হঠাৎ কদিন আগে মা একটা কি যেন দুঃস্বপ্ন দেখেন। খুলে বলেননি, কিন্তু তারপর থেকেই তাগিদ দিচ্ছিলেন এই অরুণদার কাছে গিয়ে যেন খবর নিয়ে আসি, কেমন আছেন। তাই এমনি করে আসা। কিন্তু ওই অল্প স্বল্প পরিচয়ে অরুণ মামাকে যতটুকু জেনেছিলাম, মনে হয়েছিল উনি বেশ জেদি, গম্ভীর প্রকৃতির এবং সাহসী মানুষ, যাকে বলে ডান পিতে। এখনো বিয়ে করেননি, কাছের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই, একা থাকেন বরাবর। ওর মতো মানুষের পক্ষে ঘুমঘুমে আদর্শ জায়গা হলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এমন ভুতুরে ব্যাপারের মধ্যে উনি পড়ে আছেন জেনে বেশ অবাক হলাম। ফের হেসে বললাম, তাহলে মঞ্জুকে আপনি অনেকবার দেখেছেন বাবা? খুব জ্বালাই বুঝি? অরুণ মামা মাথা তুলিয়ে বললেন, হ্যাঁ, মেয়েটা বাজির পাড়া, সারাক্ষণ জ্বালায়। স্টেশনে আপন মনে কাজ করছি, হঠাৎ কাগজপত্র ছড়িয়ে দিয়ে পালায়। খিলখিল করে হাসতে হাসতে মাঠের দিকে পালিয়ে যায়। ভোজুয়াকে জিজ্ঞেস করে দেখিস না, ওকে কি কম জ্বালায়? ওর টিকি ধরে টানে, হাঁটুর পেছনে আচমকা শুশুরি দেয়, আর ভোজুয়া আছাড় খায়। পাজি মেয়েটার জন্য বড্ড ঝামেলায় পড়তে হয় মাঝে মাঝে। একবার তো ট্রেন আসছে, লাইন ক্লিয়ারের বলতে বলতে হঠাৎ থেমে অরুণ মামা জানলার দিকে তাকিয়ে ধমক দিলেন, এই মঞ্জু, যাবো নাকি? তবে রে পাজি মেয়ে। উনি দরজা অবধি তাড়া করে গিয়ে ফিরলেন। কেরোসিন কুকারের কাছে বসে কেটলির ফুটন্ত জলে চা পাতা ফেলে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে থাকলেন। ততক্ষণে আমি বিস্ময়ে ও আতঙ্কে ঘামতে শুরু করেছি। আগে জানলে কখনো এমন জায়গায় আসতাম না। ওরে বাবা, এই যে সারাক্ষণ ভূত প্রেত নিয়ে থাকা। ভয়ে ভয়ে জানলার বাইরে তাকাচ্ছিলাম। মঞ্জুকে দেখতে পেলে এবার নিশ্চয়ই ভিড়বি খেতাম, সন্দেহ নেই। জানলার বাইরে আকাশে 2-3টে নক্ষত্র সবে ফুটে উঠেছে। সেই নক্ষত্র ছাড়া আর কিছু নেই। একটু পরে দুজনে বসে চা খাচ্ছি। অরুণ মামা বললেন, তা যা বলছিলাম, এই স্টেশনে অনেক ট্রেন বা মালগাড়ি আসতে যেতে দেখবে। কোনোটা থামবে, কোনো যাত্রীও নামবে। কিন্তু জেনে রাখো, কোনো কোনো গাড়ি মিথ্যে গাড়ি, তার মানে রেল গাড়ি নয়, স্রেফ ভুতুরে ট্রেন কিংবা ভুতুরে মালগাড়ি, যা যাত্রী, চেকার, গার্ড, ড্রাইভার, ফায়ারম্যান সবাই ভূত প্রেত। যে যাত্রী নামবে সেও জানবে ভূত ছাড়া মানুষ নয়। তাই তো তখন তোমাকে নামতে দেখে আমি মনে মনে তৈরি হচ্ছিলাম, ভূত হলে এসা থাপ্পড় কষবো। শুনে আমি আঁতকে উঠে বললাম, ওরে বাবা। অরুণ মামা সস্নেহে আমার পিঠে হাত রেখে সান্ত্বনা দিলেন, পাগল, তোকে থাপ্পড় মারতাম নাকি? তুই তো মানুষ, দেখলেই চেনা যায়। এই প্রথম আমার মনে হলো অরুণ মামা আমার পিঠে যে হাতটা এই মাত্র রেখে তুলে নিলেন, সেটা অস্বাভাবিক ঠান্ডা। জামার তলায় পিঠে সেই অংশটুকু
যেন কতক্ষণ জমে নিঃসার হয়ে রইল। সন্দিগ্ধ দৃষ্টিতে অরুণ মামাকে দেখে নিলাম মাঝে মাঝে। তারপর খুব সাহসের সঙ্গে মনে মনে তৈরি হতে থাকলাম, ঘুমঘুমোতে যখন এসেই পড়েছি সহজে কাবু হব না। ভূতের সঙ্গে লড়াই করেই বীরের মতো প্রাণ বিসর্জন দেব। কিন্তু অরুণ মামা যে ভূত নন তার প্রথম অকাট্য প্রমাণ, তিনি মারা তো যাননি, মারা পেলে খবর পেতাম। আত্মীয় বলতে তো যতদূর জানি একমাত্র আমরাই আছি। দ্বিতীয় অকাট্য প্রমাণ, ভূত কখনো এমন চমৎকার চা কিংবা পাঁঠার মাংস রান্না করতে পারে না। ভূতের রান্না খেয়ে হজম করাও সহজ কথা নয়, অথচ দিব্যি হজম হয়ে গেল। ভূতের পাশে শুয়ে রাত কাটিয়ে সকালে নিজেকে জ্যান্ত আবিষ্কার করাও কি যায়? মোটেও না। সারা রাত গভীর ঘুমে ঘুমিয়েছি। অরুণ মামা ভূত হলে ঘাড় মটকাবার এমন সুযোগ কখনো ছাড়তেন না। অতএব খুশি হলাম যত, সাহসও পেলাম তত। অরুণ মামা যখন মানুষ, তখন ভজুয়া ও লক্ষ্মীও মানুষ ছাড়া ভূত নয়। কিন্তু হায় থাক, সে কথা পরে। শুধু আগে স্টেশন মাস্টারের মেয়ে হতভাগিনী মঞ্জুর ব্যাপারটা ধাঁধা থেকে গেল। কতবার উঠোনে জবা ফুলের গাছের কাছে গিয়ে দাঁড়ালাম সারাটা সকাল, কিন্তু সে আর ফুল চাইতে এলো না। ফ্রক পরা সুন্দর অতটুকু মেয়েটা বয়স কত আর হবে, 10-12 বছরের বেশি নয়। তাকে আবার দেখতে পেলে জিজ্ঞেস করতাম, ভূত হওয়াটা সুখের না দুঃখের? ভূতেরা থাকেই বা কোথায়? একসময় হঠাৎ আবিষ্কার করলাম, জবা ফুলগুলো তো কালকের মতো আর সুগন্ধ ছড়াচ্ছে না, স্বাভাবিকভাবে গন্ধহীন হয়ে গেছে আবার। তখন ভীষণ চমক জাগলো। তাহলে কি মঞ্জুর আবির্ভাবের সঙ্গে সেই মিষ্টি গোলাপ ফুলের গন্ধের কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। মঞ্জু এসেছিল বলেই জবা ফুলের মধুর গন্ধ ছড়াচ্ছিল। এই গন্ধ মঞ্জুই নিয়ে আসে। পরে কথাটা অরুণ মামার কাছে তুললাম। উনি বললেন, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ সুকু। মঞ্জুর বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, মা বাঙালি মেয়ে, তাই মেয়ের নাম মঞ্জু রেখেছিলেন। ভদ্রমহিলা কিন্তু খ্রিস্টান হয়েও দেবী চটিকার ভক্ত ছিলেন শুনেছি। ওই জবা গাছটা তারই লাগানো। নিয়মিত পুজোর ফুল দিয়ে আসতেন। 5 মাইল রাস্তা একা যেতেন, একা ফিরে আসতেন। খুব সাহসী মহিলা ছিলেন। মঞ্জু ওইভাবে ট্রেনের চাকায় মারা পড়ার পর উনি নাকি পাগল হয়ে যান। তারপর আর তার পাত্তা পাওয়া যায়নি। অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টার অনেক খোঁজাখুঁজি করেছিলেন। পরে বদলি হয়ে যান আজিমাবাদ জংশনে। শুনেছি আবার বিয়ে করেছেন, ছেলেপুলেও হয়েছে। এসব কথা শোনার পর মঞ্জুর মায়ের জন্যও দুঃখ হলো। মঞ্জু তো ইচ্ছা করলে ওর মাকে খুঁজে বের করতে পারে, ভূতপ্রেত পারে নাই বা কি? মাকে দেখা দিলে মায়ের প্রাণে শান্তি আসে। আচ্ছা, আবার যদি ফুল তুলতে আসে মঞ্জু, তাকে বলবো তার মায়ের কথা। কিন্তু আমার প্রতীক্ষা ব্যর্থ হয়। আর মঞ্জুকে দেখি না, জবা ফুলও সুগন্ধ ছড়ায় না। এমনি করে 2 দিন কেটে গেল। এই 2 দিনে আর কোনো অদ্ভুত ব্যাপার চোখে পড়ল না, তাই সাহস বেড়ে গেল। বিকেলে অনেকটা দূর অব্দি রেল লাইন ধরে একা বেরিয়ে এলাম। ফিরে এলে অরুণবাবু একটু বকাবকি করলেন। তারপর বললেন, বেড়াতে গেলে যেন ভজুয়াকে সঙ্গে নিয়ে যায়। পরদিন বিকেলে মামার কথা মেনে ভজুয়াকে সঙ্গে নিয়েই বেরোলাম। ভজুয়া চমৎকার বাংলা বলতে পারে। সেই স্টেশনে 10 বছর ধরে আছে। অনেক ভুতুরে ব্যাপার দেখে দেখে তার শুয়ে গেছে। সেই সব গল্প শুনিয়ে কান ঝালাপালা করে দিল সারা পথ। আধমাইল যাওয়ার পর দেখি একটা ছোট্ট নদী, জল শুকিয়ে বালির চড়া পড়ে আছে। এখানে ওখানে ছোট বড় পাথর ছড়ানো আছে অজস্র। দূর থেকে মনে হবে একপাল হাতি দাঁড়িয়ে বা বসে আছে চুপচাপ। ব্রিজের উপর দিয়ে লাইনটা চলে গেছে দূরের দিকে। আমরা নদীতে নেমে গেলাম। একটা পাথরে বসে সূর্যাস্ত দেখতে থাকলাম। ভজুয়া লোকটি দেখি মহা গল্পবাজ, অনবরত কথা বলছে। কান করছি না। একসময় সূর্যাস্তের পর সে হঠাৎ থেমে চাপা গলায় বলে উঠল, খোকাবাবু, আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয়, উঠুন, এবারে ফিরে যায়। বললাম, কেন বলো তো, ভূত আসবে? ভজুয়া কেমন হাসলো, হেসে বলল, না খোকাবাবু,
ভূতের ভয় আর আমি করি না, আমার বউ তো করেই না, আপনার মামা বাবুও না, কেউ আমরা ভয় পাই না ভূত দেখে। তাহলে আর থাকা ঠিক নয় বলছো কেন? বজুয়া ভয়ার্ত চোখে নদীর ধারে একটা টিলা দেখিয়ে বলল, ভূতের চেয়েও সাংঘাতে একজন ওখানে থাকে খোকা বাবু। চুড়েল কাকে বলে জানেন? চুড়েল? সে আবার কি? শাকচুটি না কি যেন বলে আপনাদের বাংলা মুলুকে। কালো কুচকুচে গায়ের রং, মুখটা পেঁচার মতো, লম্বা শরীর, চোখ দুটোর পাতা নেই, তাই পলক পড়ে না। মেয়েদের মতো সাদা কাপড় পরে থাকে। আর খোকা বাবু তার পা দুটো পিঠের দিকে, মানে উল্টো দিকে ঘোরানো। উল্টো পায়ে হেঁটে স্থির তাকিয়ে সে আপনার দিকে এগিয়ে আসবে। আপনাকে সে মন্তর দিয়ে আটকে ফেললে আপনি নড়তেও পারবেন না। তারপর এমন একটা বিচ্ছিরি চেঁচানি চেঁচিয়ে উঠবে, তা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকা বাবু। তাই বলছি, এবার চলে আসুন। হো হো করে হেসে বললাম, বজুয়া তুমি ভেবো না, তোমাদের চুড়েল আমার একটুও ক্ষতি করতে পারবে না। বজুয়া পাথর থেকে নেমে দাঁড়ালো, বলল, খোকা বাবু আপনার ভালোর জন্য বলছি, এখন চুড়েলটা বেরুবার সময় হয়েছে। জেদ ধরে বলল, তুমি যাও বজুয়া, আমি যাব না। বজুয়া আবার কি বলতে যাচ্ছে, আচমকা সেই টিলার দিকে তীব্র চেরা গলার চেঁচানি শোনা গেল, কতকটা এরকম। বজুয়া ঠিক বলেছিল, ওই চিৎকার কখনো মানুষের তো নয়ই, কোনো জন্তুরও নয়। পৃথিবীর কোনো শরীরী প্রাণী অমন অমানসিক চিৎকার করতে পারেই না। ওই চিৎকার শুনলে সত্যি গায়ের রক্ত হিম হয়ে যায়, হৃৎপিণ্ডে খিল ধরে, শ্বাস প্রশ্বাস ফেলতেও মনে থাকে না। বজুয়াকে দেখলাম চোখের পলকে ব্রিজের ওপর পৌঁছে গেছে। আমার পা দুটো আটকে গেছে নদীর বালিতে। পাথর থেকে নেমেছি, কিন্তু পা তোলার ক্ষমতা নেই। সেই অবস্থায় টিলাটার দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, একটা আবছা মূর্তি তরতর করে নেমে আসছে আমার দিকে। ওই তাহলে চুড়েল। এবং সত্যি আমি আটকে গেছি, নড়তেও পারছি না। কয়েক মুহূর্ত পরে নদী কিনারায় পৌঁছে গেল চুড়েলটা। তারপর পাথরটি গিয়ে আমার দিকে এগিয়ে এলো। যে পাথরে বসেছিলাম একটু আগে, সেটার ওপর এসে দাঁড়াতেই তাকে স্পষ্ট দেখতে পেলাম। বজুয়া ঠিকই বলেছিল, অমন কুৎসিত ভয়ঙ্কর চেহারা কখনো দেখিনি, কল্পনাও করিনি। এই আবছা অন্ধকারে তার চোখ জোড়া জল জল করছে, নিষ্পলক চোখ। তারপর সে বিকট চিৎকার করে উঠল আগের মতো। আমার কানে যেন ঠান্ডা বরফের সোঁচ ঢুকে গেল। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান হলো, বুঝতে পারলাম না কোথায় আছি। একটু পরে যেন টের পেলাম শক্ত মাটিতে শুয়ে আছি এবং কে আমার মুখে জলের ঝাপটা দিল। তখন চোখ খুলে দেখি একটা পিদিম জ্বলছে। বদ্ধ এবং ছোট্ট একটা জায়গায় আমি নগ্ন পাথরে মেঝেই শুয়ে আছি। দুর্মর করে উঠে বসতেই কে হিন্দিতে বলল, তবিয়ত ঠিক হ্যায় বেটা, শরীর ঠিক আছে তো? একজন লেংটি পরা জটাজুটোধারী সাধুকে দেখতে পেলাম। আমার পিছনে বসে আছেন। তার এক হাতে একটা পিদি, অন্য হাতে জলের লোটা। এবার লোটাটা এগিয়ে দিয়ে বললেন, পিও বেটা, জল খাও। ঢকঢক করে জল খেয়ে মাথা এবার পরিষ্কার হয়ে গেল। বললাম, আমি কোথায় আছি? সাধু বললেন, আমার ডেরাই আছে বাবা, কোনো ভয় নেই। কেমন করে এলাম এখানে? আমি তুলে নিয়ে এসেছি। নদীর চড়ায় অজ্ঞান হয়ে পড়েছিলে। ভাগ্যিস আমি তখন যাচ্ছিলাম নদীর বাড়ি করে জল আনতে, নয়তো খুব বিপদে পড়ে যেতে। এসব পাহাড়ে খুব চিতাবাঘের উপদ্রব আছে, মরা ভেবে তোমাকে খেয়ে ফেলতো। ভগবানের দয়ায় তুমি জোর বেঁচে গেছো বেটা, বলে সাধু হাসতে থাকলেন। বললাম, তাহলে দেখছি চুড়েলটা আমাকে মেরে ফেলতে পারেনি। সাধু গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে, বললেন, চুড়েল? হ্যাঁ সাধু বাবা, আমি একটা চুড়েলকে দেখে আর তার চিৎকার শুনে জ্ঞান হারিয়েছিলাম। সাধু আবার হো হো করে হেসে উঠলেন। হো হো, বুঝেছি তুমি কাকে চুড়েল বলছো। বেটা, বোকা লোকেরা তাই রটিয়েছে বটে, ও চুড়েল নয়, তোমার আমার মতোই মানুষ।
মানুষ? অবাক হয়ে বললাম। হ্যাঁ বেটা, ও এক হতভাগিনী মেয়ে, পাগলি। এই পাহাড়ের একটা গুহায় থাকে। খিদে পেলে দূরদূরান্তে গ্রামে রাতে গিয়ে খাবার চুরি করে এনে খায়, কারণ ও ভিক্ষে চাইলে কেউ দেয় না। ওর চেহারাটা আগুনে পুড়ে বিভৎস হয়ে গেছে। কি সাধু বাবা? ওর একমাত্র মেয়ে ঘুমঘুমি স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যায়। সেই শোকে ও পাগলানি হয়ে কোথায় চলে গিয়েছিল। পরে ফিরে এলো যদি, কে ওই নির্জন স্টেশনে ওকে খেতে পড়তে দেবে? পেটের জ্বালায় বেচারি গ্রামে ভিক্ষা করতে যেত, আর ওর সেই মেয়ের বয়সে কোনো মেয়ে দেখলেই তার দিকে তাকিয়ে থাকতো। একবার হলো কি, বিহারের এইসব গায়ের অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন সব মানুষ ওকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো। দৈবাত সে গ্রামে পুলিশ এসেছিল সেদিন। পুলিশ এসে হতভাগিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারপর ঘা সেরে উঠলে সে পালিয়ে আসে আবার ঘুমঘুমিতে। সাধু বাবা দীর্ঘশ্বাস ফেলে ফের বলেন, ওর ওই এক বিদঘুটে স্বভাব বেটা, মানুষকে ভয় দেখিয়ে মজা পায়। কিন্তু মাঝে মাঝে শুনি অনেক রাতে মেয়ের নাম ধরে কাঁদছে। আমি সন্ন্যাসী মানুষ বেটা, কিন্তু সে কান্না শুনলে আমিও স্থির থাকতে পারি নে। বললাম, কিন্তু ওর স্বামী তো বেঁচে আছে শুনলাম। জংশনে না কোথায় যেন আছেন সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক। সাধুজি বললেন, সে খোঁজ আমি কি নিইনি? তিনি বছর 5 আগে চাকরি ছেড়ে সপরিবারে অস্ট্রেলিয়া চলে গেছেন। সে ঠিকানা জোগাড় করতে পারিনি। যাকগে, রাত অনেক হয়েছে, এখন এই সামান্য রুটিটুকু খেয়ে ভগবানের নাম করে শুয়ে পড়ো বেটা। বহুত তকলিফ হবে জানি, কিন্তু কি আর করবে, এ তো সাধু সন্ন্যাসীর গুহা। এখন নির্ভয়ে ঘুমাও, সকালে তোমার পরিচয় হাল হদিস শুনবো। এখন তুমি অসুস্থ। বলে সাধুজি একটা কম্বল পেতে দিলেন। ওরা থেকে শালপাতায় একটা রুটি এনে সামনে ধরলেন। বললাম, বড় আমায় স্টেশনে পৌঁছে দিন সাধু বাবা, মামা খুব ভাবনায় পড়বেন আমি না ফিরলে। সাধুজি অবাক হয়ে বললেন, স্টেশন? কোন স্টেশন? আর তোমার মামাই বা কে? কেন, ঘুমঘুমি স্টেশন। আমার মামা সেখানকার স্টেশন মাস্টার। সাধুজি সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? ঘুমঘুমি তো কবে থেকে পোড়ো হয়ে আছে। সাইনবোর্ডে আর ভাঙা স্টেশন ঘরের গায়ে বড় বড় ইংরেজি হরফে লেখা আছে অ্যাবান্ডান্ড। আমি হতভম্ব হয়ে বললাম, অসম্ভব, আজ 3 দিন ধরে সেখানে আছি। ঘুমঘুমির টিকিট কেটেই তো সেখানে পৌঁছেছিলাম। সাধুজি হো হো করে হেসে উঠলেন আবার। এই ছেলেটার মাথা গড়বড় হয়ে গেছে। ঘুমঘুমি স্টেশনের নামে টিকিটই নেই? তুমি নিশ্চয় ভুল করেছ। হ্যাঁ, ঘুমঘুমির টিকিট চাইলে আজিমাবাদ জংশনের বাবুরা আনারি লোক ভেবে পরের স্টেশনের টিকিট দেন শুনেছি। পরের স্টেশনের নাম কি জানো? ঝুমঝুমি। টিকিট তো আমার এই প্যান্টের পকেটেই ছিল। তক্ষুনি বের করে অবাক হয়ে দেখি লেখা আছে ঝুমঝুমি। আবার অজ্ঞান হয়ে যাব মনে হলো। সাধু বাবার সঙ্গে পরদিন সকালে 1 মাইল হেঁটে গিয়ে সত্যি দেখেছিলাম ওই একটা অ্যাবান্ডান্ড বা পরিত্যক্ত স্টেশন। যাত্রী ওঠানামা করে না বলে আজিমাবাদ ওলনগড় ব্রাঞ্চের এই স্টেশনটা কবে বাতিল হয়ে গেছে। আর কলকাতায় ফিরে গিয়ে শুনি মা চলে গেছেন পাটনা। পাটনা রেলওয়ে হাসপাতাল থেকে টেলিগ্রাম গিয়েছিল ঝুমঝুমের স্টেশন মাস্টার অরুণ রায় করোনারি থ্রম্বোসিসে মারা গেছেন। হ্যাঁ, ভাঙা স্টেশন কোয়ার্টারে কোনো জবা গাছও ছিল না।